আসসালামু আলাইকুম। শুরু করছি আমার আলাদিন পর্ব ৩। লেখিকা জাবিন ফোরকান। গল্প পাঠে আমি তাসনিম জান্নাত। ডিজে আলাদিন। আসল নাম সাইবান আলাদিন। প্রফেশনের ক্ষেত্রে আলাদিন টাইটেলটাই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাইবান। অন্য নামটা শুধুমাত্র কাছের মানুষদের জন্যই বরাদ্দ। তার অন্যান্য নামটার জন্য অবশ্য সবসময় বন্ধু মহলে খোঁটা খেয়ে এসেছে সে। তাই যেমন আজ শোয়ের পরপরই যখন ডাফল ব্যাগ হাতে বেরিয়ে আসলো, তখনই সামনে থেকে ডাক ছুটে এলো, "কিরে আলাদিন, তোর চেহারা কোথায়?" রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়ির বনেটের ওপর বন্ধুদের আড্ডা জমেছে। পা এলিয়ে বাংলার শেষ নবাবের ভঙ্গিতে শুয়ে আছে নীরব। তার শিষ্য আফনান নিজের বিরাট ইঁদুরে দাঁত কেলাচ্ছে। গ্রুপের তুলনামূলক ভদ্র সদস্য অনুরাগ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরো কয়েকজন ছেলে আছে যারা মাঝে সাঝে সাথে থাকলেও ঠিক উল্লেখ করার মতন বন্ধু নয়। বিশেষ কাছের এই কয়েকজনই। সাইবার নিজের আধভেজা চুলে আঙুল চালিয়ে গাড়িটার কাছে এসে দাঁড়ালো। একেবারে অতর্কিতে সপাত করে আফনানের পিছনে চটাস চটাস দুটো চপাট বসিয়ে বাঁকা হেসে বলল, "এই যে আফনানের পিছন ভরে রেখেছি, খুঁজে দেখবি?" তিন তওবা, তিন তওবা, তিন তওবা। আঁতকে উঠল নীরব। অপরদিকে নিজের পেছন টলতে টলতে আফনান আঙুল তুলে অভিযোগ জানালো, "আমি শিওর এই বেটার জেন্ডারে প্রবলেম আছে। তোরা লিখে রাখ আমার কথাটা, পুরুষের শরীরের ভেতর আসলে ও একটা ভাইয়াপু।" দাঁতে ঠোঁট কামড়ে আফনানের ওপর ঝুঁকে এলো সাইবান। ঘাড়ে চিবুক রেখে বন্ধুর চোখে চোখে তাকিয়ে হঠাৎ করে তর্জনী তুলে ছুঁয়ে দিল সে আফনানের কপাল। লম্বাটে আঙুল বয়ে নামালো ঘাড় অবধি। হিসিয়ে উঠে জিভে ঠোঁট ভিজিয়ে সাইবান গান ধরল, "পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, হায় দোহাই লাগি মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি সেন্স হারাবো, ডেড হয়ে যাব, সেভ করতে পারবে না কেউ, কিস করে ফেলবে, এই এই কেউ ওকে থামা, ও আমাকে কিস করে ফেলবে, আহ!" সাইবান নিজের মুখটা আফনানের কাছাকাছি নিতেই লাল টকটকে হয়ে বান্দা লাফিয়ে সরে গেল। ঠাস করে বাড়ি খেলো গাড়ির বডিতে। কোমর চেপে ধরে হাঁটু ভেঙে আধবসা হয়ে পড়ল সে রাস্তার মাঝেই। বৃদ্ধাঙ্গুলে নিজের ভেজা ঠোঁট মুছে নিয়ে হাসতে হাসতে নীরবের দিকে তাকালো সাইবান। "চেরাগ লাগবে তোর? বের করবো স্যালাইন?" "ও ভাই, আমাকে ছেড়ে দে আব্বা, কেঁদে বাঁচি। আমার গার্লফ্রেন্ড জানতে পারলে এবার আর ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারবো না আমি গিয়ে না।" দুহাত জুড়ে হাহাকার করে উঠল নীরব। তারপর তার সুন্দর নামটা মুখে নেয় না সাইবান। নীরব শব্দের ইংরেজি অর্থ সাইলেন্ট, কিন্তু সেটা বেশি সুন্দর বলে পছন্দ না। সাইলেন্টকে বিকৃত করে সে বানিয়েছে স্যালাইন। এমন আজগুবি কাণ্ড তাদের বন্ধুমহলে একমাত্র সাইবানের দ্বারাই সম্ভব। সব থেকে সুদর্শন, সব থেকে মজাদার, সব থেকে জোকার, সব থেকে সিরিয়াস, সব থেকে রাগী, সব থেকে দয়ালু, সব থেকে আত্মার বন্ধু, সবটাই সাইবান আলাদিন। "তোদের সারাদিন এসব ফাত্রামি করা ছাড়া আর কোনো কাজ নেই ভাই?" এতক্ষণে মুখ খুলল চুপচাপ সদস্য অনুরাগ। সাইবান ততক্ষণে নীরবকে ঠেলে গাড়ির বনেটে উঠে বসেছে। পকেট থেকে সিগারেট বের করে নীরবের কাছ থেকে লাইটার নিয়ে ধরাতে ধরাতে সে বলল, "হ্যাঁ অনুরাগ দাদা দরবেশ বলেছেন বালকগণ, ফাত্রামি করিও না, শুধু বলো ফা আহ আর এগিয়ে যাও। জীবনে একটা ছানাপোড়া আছাড় খাও।" অট্টহাসির রোল পড়ে গেল চারপাশে। গড়াগড়ি খেলো এক একজন। গম্ভীর অনুরাগ অব্দি হাসতে বাধ্য হলো। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সে সাইবানকে বলল, "তুই কোনোদিন টায়ার্ড হোস না ব্রো?" "না ব্রো, কারেন্টটা আমার শরীরে ছিনিমিনি করে।" এসব কারেন্ট হলো বিবাহ বসার পূর্ব লক্ষণ। বিজ্ঞের ভঙ্গিতে কথোপকথনে যোগ দিল নীরব। সাইবান হাঁটুর ওপর হাঁটু তুলে বসে সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ল বায়ুতে। তারপরে খিলখিল করে উঠল, "বিবাহ? তা আমি? খ্যাক! ও মা, এতে খ্যাক করার কি আছে? বিয়ে শাদী করবি না নাকি তুই? সারা জীবন কুমার থাকবি, নাকি আবার জীবনটা চেরাগে দৈত্যের সাথে কাটানোর প্ল্যান করছিস?" এতক্ষণে সম্বিত ফিরে পাওয়া আফনান বলল পাশ থেকে। সাইবান সিগারেটের পর পর কয়েকটা সুকটান দিয়ে আফনানের কাঁধে হাত জড়িয়ে কাছে টেনে বলল, "শোন দোস্ত, এসব বিয়ে শাদী হলো একটা স্ক্যাম, বুঝেছিস? কি সুন্দর মজায় মজায় লাইফ যাচ্ছে বল, কোনো দরকার আছে বিয়ে নামক শিকল গলায় জড়িয়ে সেটা অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়ার? তাছাড়া আমি বিয়ে করবো সবার পরে। তোরা যখন বাপদাদা হয়ে যাবি তখন আমি হব তোদের মেয়েদের সুগার ড্যাডি। কি ডেঞ্জারাস মাল!
তোর সাথে আমার আজকে থেকেই ডিভোর্স, আঁতকে উঠে বলল নীরব। তাতে অট্টহাসি হেসে নিজের সিগারেটে মনোযোগ দিল সাইবান। অনুরাগ এবার হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। ওকে গাইস, রাত 3:30 বাজছে। কারো বাসায় যাওয়ার প্ল্যান আছে নাকি এখানেই টাল হয়ে থাকবেন? আগেভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সেল করে আপনাদের সবাইকে যার যার বাসায় দরজায় ডেলিভারি দিয়ে আসতে পারবো না। আগে অনেকবার ধরা খেয়েছি। কোলের কীর্তি করবেন আপনারা আর আপনাদের আব্বা আম্মার কাছে ধরা খাবো আমি? উহুম, 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 অনেক হয়েছে মুরব্বি। ওই যে দাদা কথা শুরু করেছে, দাদার কথা শুনতে হবে, ঘরে ফিরে যেতেই হবে বলে গাড়ির বনেট থেকে লাফিয়ে নেমে পড়ল সাইবান। একটা সিগারেট শেষ, আরেকটা তুলে ঠোঁটে গুজে বাকিটার উদ্দেশ্যে হাত নাড়ল সে। মা জননী আমার ফোনের ওপর ফোন দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে, তাই আমি আগে গেলাম। লাভ ইউ গাইজ, কিস ইউর গার্লফ্রেন্ডস, সালাম ইউর প্যারেন্টস অ্যান্ড শিট অন টয়লেটস, নট ইন ইউর প্যান্টস, বাই। অনুরাগ গেল সাইবানের পিছু পিছু বেশ কিছুটা দূরত্ব এগিয়ে দিয়ে আসতে। বাকিরা পেছনে বসে হাসি মুখে চেয়ে রইল। এই ছেলেটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, হাসি বিলানোর ক্ষমতা, যে সবাই পারে না। সাইবান যখন বাড়িতে ফিরল তখন পূব আকাশে আলো ফুটতে শুরু করেছে। কমলাভ রশ্মি ছড়িয়ে যাচ্ছে রংধনুর মতন। নিজের গাড়িটা সে গ্যারেজে পার্ক করলো। ঠোঁটে তখনও সিগারেট ঝুলছে। আজকের রাতে 3 নাম্বারটা মাঝ রাস্তায় ধরিয়েছে। সিগারেট নিয়ে ভেতরে ঢুকলো তার অভিজ্ঞ ডাক্তার জননী আর আস্ত রাখবেন না। সেই ভেবে সে গাড়িতে বসেই পুরোটা ফুঁকে শেষ করে এরপর বাইরে এলো। তার কন্ট্রোল বক্স, যন্ত্রপাতি, অন্যান্য জিনিস সব গাড়ির পেছনে আছে, সেসব পরে বের করা যাবে। আপাতত শুধু আপাতত শুধু ডাফল ব্যাগটা নিয়ে বেরোলো সে। লম্বা একটা ঘুম দিতে হবে, শরীর আর চলছে না। হেলেদুলে শীষ বাজাতে বাজাতে বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো সে। রাতের দরজাটা বন্ধ থাকে, তার কাছে তাই সবসময় অতিরিক্ত চাবি থাকে। সেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো সাইবান। অবহেলায় ডাফল ব্যাগটি ছুঁড়ে ফেললো সোফায়। নিজের জ্যাকেট খুলে নিতে নিতে এগুলো কিচেনের দিকে। তার জন্য ফ্রিজে সবসময় কোল্ড ড্রিঙ্কস বোঝাই করে রাখা হয়। খেয়ে মাথাটা ঠান্ডা করে একেবারে সোজা বিছানায় যাবে, এমন পরিকল্পনা থেকেই কিচেনের কাছে যেতে মৃদু শব্দ কানে এলো সাইবানের। শীষ বন্ধ হয়ে গেল তার। কারো হেঁটে চলার আওয়াজ, সঙ্গে কাছে পিরিচে চামচ ঠেকানোর টুংটাং মিষ্টি ধ্বনি। তার মা সাধারণত এই সময় জেগে থাকেন না, কাজের মেয়েটা থাকতে পারে। তেমন একটা পরোয়া না করে কিচেনে ঢুকলো সাইবান। সামনের অপ্রত্যাশিত দৃষ্টিটি তাকে ক্ষণিকের জন্য জমিয়ে দিল। কিচেন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এক রমণী। হালকা গোলাপি সুতির শাড়ি জড়ানো শরীরে, চুলগুলো খানিকটা অগোছালো, শ্যামবর্ণ চেহারায় অদ্ভুত একটা মলিনতা। শরীরে প্রয়োজনের তুলনায় একটু বেশিই রুগ্ন। ফিনফিনে কবজিতে অতিরিক্ত বড় সাইজের চুড়ি দেখেই বোঝা যায়। এক হাতে কাঁথায় মোড়ানো কিছু একটা ধরা, বাচ্চা বোধহয়। অপর হাতে কাউন্টারের ওপর রাখা একটা পিরিচ থেকে ছোট ছোট করে কাটা কিছু স্ট্রবেরি কাঁটা চামচ দিয়ে তুলে খাচ্ছে সে নিঃশব্দে। কোলের বাচ্চাটাকে আলতোভাবে দুলিয়ে যাচ্ছে শরীরের সাথে সাথে। সাইমন চেয়েই রইল দীর্ঘক্ষণ। তার উজ্জ্বল চেহারায় হুট করে একটা প্রগাঢ় শীতল ছায়া ভর করলো। একদম নির্বিকার ভাবেই সে বলে উঠল, ইরাম আপু। চমকে গিয়ে মুখ তুলে তাকালো ইরাম। খানিকটা প্রসারিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো ছেলেটাকে। না চাইতেও আপাদমস্তক পর্যবেক্ষণ করতে বাধ্য হলো। নিতান্তই কম বয়সী, আধুনিক গোছের টাকলা যুবক। বেশভূষা স্পষ্ট, একটা উম, একটা টি শার্ট আর ঢোলা কালো জিন্স পরনে, সেটার আবার হাতের দিকটায় ছেঁড়া। ফ্যাশনটা চেনা ইরামের, রিপার জিন্স বলে ওটাকে। যদিও ছেঁড়া কাপড় পরার কোনো অর্থ ইরাম খুঁজে পায় না। ছেলেটার মুখ তীক্ষ্ণ, একদম ক্লিন শেভড। ত্বকের রংটাও হলদেটে ফর্সা, ঠিক চন্দন কাঠের মতন। বাংলাদেশি প্রবীণদের জন্য একদম আদর্শ চেহারা, যার জন্মের পরেই হয়তো বলা হয়েছিল ঘরে চাঁদের টুকরো এসেছে। বাড়াবাড়ি রকমের পুরুষালী সৌন্দর্য, যা একদম পছন্দ নয় ইরামের। হালকা ভেবে চুলগুলো তার কপালে ছড়িয়ে আছে, তাতে ঢাকা ভ্রুতে স্পষ্ট জ্বলজ্বল করছে একটা ধাতব রিং। আইব্রো পিয়ার্সিং আরেকটা অপছন্দের জিনিস। অরণ্যের পরে এই একটা মানুষ যার বাহ্যিক অবয়ব ইনামকে কেমন যেন দমবন্ধকর অনুভূতি দেয়। আগে এতটা হতো না, তবে অরণ্যের সাথে সংসার করার পর জিনিসটা বেড়ে গিয়েছে ট্রমার মতন। নিজের অস্বস্তিগুলো চেপে ইরাম হালকা গলায় বলল, ভালো আছো আলাদিন? সাইবানের দুহাতের মুঠো শক্ত হয়ে এলো। তাকে এই নামটায় বাড়িতে কেউ ডাকে না, কারণ ছোটবেলা থেকেই খ্যাপা নয় হম্বিতম্বি করতো সে। তাই পরিবার আর চেনা পরিচিত সকলেই তাকে সাইবান বলেই ডাকে। পারিবারিক সদস্যদের মধ্যে একমাত্র ইরাম মেয়েটাই তাকে আলাদিন বলে ডাকে। অনেকবার মানা করেছে সে, অথচ মেয়েটি বারবার তাকে বলে এসেছে এই আলাদিন নামটা নাকি সুন্দর। আপনাকে দেখতে পাবো ভাবিনি। মুন্সি বাড়িতে বেড়াতে এসেছেন? বলতে বলতে হেঁটে ফ্রিজের কাছে গেল সাইবান। ভেতর থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান বের করে চুমুক দিল।
কৌতূহলী দৃষ্টিতে পিছনে তাকালো, যেখানে দাঁড়িয়ে আছে ইরাম। তার বুকে অতি যত্নে ঠেকিয়ে রাখা ছোট্ট বাচ্চাটার মুখ দেখা যাচ্ছে না, অথচ হঠাৎ করে সাইবানের দেখতে ইচ্ছা করছে। না, বেড়াতে আসিনি, থাকতে এসেছিলাম। থাকতে পারিনি, তাই চলে যাচ্ছিলাম। তখন খালামণির সাথে দেখা, সেই নিয়ে এসেছে তোমাদের বাসায়। ইরামের অতি সৎ জবাব শুনে চুমুক দেওয়ার মাঝপথে কেসে উঠল সাইবান। সে আঁচ করতে পেরেছিল ঘটনা কিছুটা এমনই হবে। ওই বাড়ির মানুষগুলোর সঙ্গে তার পরিবারের সম্পর্ক বিশেষ ভালো নয়, বহু বছর যাবৎ। সাইবান স্কুলে থাকতে ইরাম এই বাড়িতে আসা ছেড়ে দিয়েছিল। আজ এসেছে, তার মানে ঘটনা গুরুতর কিছুই। তবে এভাবে স্বীকার করে নেবে সেটা সাইবান আন্দাজ করেনি। কয়েক মুহূর্ত সে বুঝতে পারল না সে কিভাবে ইরামের সাথে কথা বলবে। 5 বছরের বেশি হয়েছে তার ইরামের সঙ্গে কথা হয় না। বিয়েতে অবশ্য নিমন্ত্রণ পেয়েছিল, মায়ের জোরাজুরিতে গিয়েছিল 1 ঘন্টার জন্য। অন্যান্য অতিথিদের মাঝে দূর থেকে এক পলক বউ সাজে ইরামকে দেখেই চলে এসেছে, এটুকুই। বিয়ের পর তো একদমই যোগাযোগ হয়নি। সত্যি বলতে ইরামের অস্তিত্ব সে ভুলেই গিয়েছিল প্রায়। আজ দেখে একে অপরকে কেমন যেন অপরিচিত লাগছে। সে নিশ্চিত ইরামের তেমনটাই লাগছে। এসেছেন মানে? আর ওটা আপনার বাচ্চা? তর্জনী তুলে ইজানের দিকে ইঙ্গিত করলো সাইবান। ইরাম এবার সোজা হয়ে দাঁড়ালো, বুকে লেপ্টে থাকা আধঘুম ইজানকে আরেকটু তুলে ভালোভাবে ধরে জানালো, ওর নাম ইজান। ও, ম্যাচ করেছে আপনার সাথে। ইরাম ইজান। থ্যাঙ্কস। থাকতে এসেছেন এটার অর্থ বললেন না? আপনার হাজবেন্ড কোথায়? আমাদের 3 মাস আগে ডিভোর্স হয়ে গিয়েছে। আরেক দফায় ঝটকা খেলো সাইবান। আজ তার সাথে হচ্ছেটা কি? এই ইরাম মেয়েটাকে পণ করে এসেছে, তাকে অবাকের ওপর অবাক করবে। নিজের ডিভোর্সের কথাও কেউ এত স্বাভাবিকভাবে কেমন করে বলে? এই তাহলে কারণ মুন্সিবাড়িতে তার জায়গা না হওয়ার। বাঁকা একটি হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। একদম হঠাৎ করে সে বলল, আপনি তাহলে ফাইনালি বুঝতে পেরেছেন অসহায়ত্বের মানে? ভ্রু উঁচু হলো ইরামের। সাইবানের কথার ধাঁচটা তার ভালো লাগেনি। ইজানকে কাঁথায় আড়াল করে নিয়ে সে সরাসরি তাকালো ছেলেটার দিকে। তুমি কি বলতে চাইছো আলাদিন? পরিষ্কার করে বলো। এটাই যে মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু থাকার পরও মনে হয় তার কাছে কিছুই নেই। নিজের একাকিত্বের ভয় তাকে ঠুকরে শেষ করে। সাইবান দুহাত মেলে খানিকটা নাটকীয় ভঙ্গিতে বলল। তার ঠোঁটের হাসিটা ক্রমশ বিস্তৃত হলো। সুচারু চোখে ইরাম আর এক নজর আড়ালে থাকা ইজানকে দেখে সে যুক্ত করলো, আপনি অবশেষে একাকিত্ব টের পেয়েছেন। যাই হোক, এনজয় দ্য নাইট। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ভাগে থাকলে পর দেখা হবে। দুহাতে সেলুট ঠুকে শীষ বাজিয়ে বেপরোয়া ভঙ্গিতে কিচেন থেকে বেরিয়ে গেল সাইবান। ইরাম নিজের জায়গায় ইরাম নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে ছেলেটার চলার পথে তাকিয়ে রইল। সাইবানের শেষ কথাগুলো তার ভেতরে কোথাও একটা আঘাত করেছে। যেন ছেলেটা কোনো কারণে ইরামের ওপর রেগে আছে, যার সাথে ঠিকমতো কথাই হয়নি বহু বছর যাবৎ। তার অজানা ক্রোধের কারণটা ইরাম হাজার ভেবেও উন্মোচন করতে পারল না। বেশি ভাবার সময় অবশ্য পেল না সে। ইজান কেঁদে উঠতেই ছেলের দিকে মনোযোগী হতে হলো তাকে। দুপুরবেলা। এমনিতে শো শেষ করে এসে সাইবান সন্ধ্যার আগে ঘুম থেকে ওঠে না। তবে আজ দুপুর 2টার দিকেই তার ঘুম ভেঙে গেল। অনেক চেষ্টা করলেও পুনরায় ঘুম ফিরিয়ে আনা গেল না। তাই উঠে পড়ে একটা লম্বা গোসল করে সে নিজের রুম থেকে বের হলো। ভীষণ ক্ষুধা লেগেছে। গত প্রায় 12 ঘন্টা যাবৎ পেটে কিছুই পড়েনি। দ্রুতই সে ডাইনিং রুমে চলে এলো। জানে খাবারের আয়োজন হবে আজ। না হলেও অবশ্য তার জন্য সবসময় হটপট ভর্তি থাকে। আজও ব্যতিক্রম নেই। টেবিলে ভর্তি সুস্বাদু খাবারের পদ। ভাত, খিচুড়ি দুটোই আছে, কারণ সাইবানের খিচুড়ি পছন্দ। ডিম ভাজা, মুরগির তরকারি, খাসির কাবাব, স্যালাড আর আচার। আরও কিছু ছোটখাটো শাকসবজির পদ আছে যেসবের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করল না সাইবান। চেয়ার টেনে ধপাস করে বসে পড়ল সে। দ্রুতই প্লেটে পাহাড়ের মতন খিচুড়ি বেড়ে নিয়ে আমের আচারের দিকে হাত বাড়ালো। অপর পাশে চেয়ারে বসে ছেলের কর্মকাণ্ড দেখলেন ডাক্তার সামিয়া মুন্সি। হাসপাতালের ইমার্জেন্সি থেকে তিনি 8 ঘন্টা আগেই ফিরেছেন। বিকেল নাগাদ আবার চলেও যেতে হবে বিধায় পরিপাটি শাড়ি বদলাননি। চশমার আড়াল থেকে ভ্রুকুটি করে তিনি দেখলেন কিভাবে সাইবানের ভেজা চুল বেয়ে টপ টপ পানি ঝরছে। কতবার বলেছি গোসলের পর ভালোমতো মাথা মুছতে হয়, নতুবা ঠান্ডা লাগবে। নিজেই উঠে গেলেন সামিয়া। রুম থেকে তোয়ালে নিয়ে এসে মায়ের কথায় পাত্তায় না দেয়া ছেলের মাথায় চাপলেন। ধীরে ধীরে সযত্নে মুছে নিতে লাগলেন। শুকিয়ে এলো চুলের পানি। সাইবান আস্ত একটা কাবাব মুখে দিয়ে এলিয়ে বসে নিজের জননীর দিকে চেয়ে বলল, আমি মুছে ফেলে তো আমার গর্জিয়াস মম এভাবে সুন্দর করে মুছে দিত না বলো। একজন বিউটিফুল লেডির হাতের ছোঁয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছি না। হাতের ছোঁয়াটা মাঝে মধ্যে তোর গালে পড়লে ভালোই হয় বল। তাহলে যদি ফোনটা কল করার জন্য খোলা পাওয়া যায়। উফ মম, তুমি বোঝো না, তুমি না ডাক্তার। এই দেখো, আমি ফোন বন্ধ করে ফেললে তোমার টেনশন হয়। সেই টেনশনে তোমার রক্ত সঞ্চালন বাড়ে। রক্ত সঞ্চালন বাড়লে শরীরের ত্বক জেল্লাদার হয়। একদম লাল লাল গ্লো মারে। আপনাকে দেখছো না?
ওই যে লাল মুরগিটা, একদম ওর মতন। তখন তোমাকে দেখতে হুড়পুরি সকিনা বেবির মতন লাগে। আমি ইনডাইরেক্টলি তোমার সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখছি, বুঝেছো? আর টেনশনে যে কোলেস্ট্রল বাড়ে, রক্তচাপ উঠে যায়, তার বেলা অর্ধেক জ্ঞান নিয়ে ঘুরিস কেন গর্ধব? ছেলের মাথায় চাটি দিতে খিলখিল করে হেসে উঠল সাইবান। অদূরে চেয়ারে বসে দৃষ্টিতে চোখ মেলে দেখলো ইরাম। কি সুন্দর একটা সহজ সম্পর্ক মা ছেলের মাঝে, একদম বন্ধুর মতন। এরকম কোনো সম্পর্ক কি সে ভবিষ্যতে ইজানের সঙ্গে করতে পারবে? সামিয়া নিজের চেয়ারে ফিরে এলেন। সকলে খাওয়া শুরু করেছে। তিনি ইরামের প্লেটের দিকে তাকালেন। কতটা অল্প পরিমাণে খাবার নিয়েছে সেটা দেখে অসন্তোষ জানালেন। ইরাম, কাজটা ভালো করছিস না মামুনি? তোর শরীরের তো একটা প্রয়োজন আছে নাকি? উপরন্তু ব্রেস্ট ফিডিং করা একটু মাত্র খাবারের শরীর নিজের চাহিদা মেটাবে নাকি? অতিরিক্ত শক্তি অতিরিক্ত শক্তির যোগান অতিরিক্ত শক্তির যোগান দেবে বলতো? বলতে বলতে তিনি বেশ খানিকটা পুষ্টিকর সালাদ এবং আরো কিছু কাবাব ইরামের প্লেটে তুলে দিলেন। আচ্ছা, আমি ওই কথাটা আবার পড়ি। ইরাম, কাজটা ভালো করছিস না মামুনি? তোর শরীরের তো একটা প্রয়োজন আছে নাকি? উপরন্তু ব্রেস্ট ফিডিং করাস, একটু মাত্র খাবারের শরীরের নিজের চাহিদা মেটাবে নাকি অতিরিক্ত শক্তির যোগান দেবে বলতো? বলতে বলতে তিনি বেশ খানিকটা পুষ্টিকর সালাদ এবং আরো কিছু কাবাব ইরামের প্লেটে তুলে দিলেন। বেশি বেশি প্রোটিন খেতে হবে, সঙ্গে সুষমভাবে সবকিছু। তোর চেহারায় বোঝা যাচ্ছে প্রেগন্যান্সিতে অপুষ্টিতে ভুগছিস। না খালামণি, আমি ঠিক আছি, খাচ্ছি, আস্তে করে জবাব দিল ইরাম। সাইবা নিজে প্লেটের খিচুড়ি চামচ দিয়ে খেতে খেতে একবার আর চোখে ইরামকে দেখলেও বিশেষ কোনো মন্তব্য করল না। সামিয়া খাবার বেড়ে দেওয়ার সুগন্ধাকে বলল, সুগন্ধা, আমি চলে যাওয়ার পর মনে করি কিন্তু সন্ধ্যায় ইরামকে হালকা নাস্তার সঙ্গে ফল দিবি, খানিকটা দই রাখবি, সাথে যেন পারফেক্ট ব্যালেন্স থাকে। আর করিমকে আমি বাজারে পাঠিয়েছি, এটা চেক করে দেখিস লিস্ট ধরে। কিছু ফর্মুলা মিল্ক লিখে দিয়েছি, ওগুলো এনেছে কিনা। ঠিক আছে আম্মা, আপনি একটুও টেনশন নিয়েন না, আমি সব সামলায় নেব। কথোপকথন শুনে কান খাড়া করে ফেলল ইরাম। দ্রুত বলল, না না খালামণি, এত কিছু করতে হবে না তোমাকে। ইজান ঘুমিয়েছে, ওর ঘুম ভাঙলেই আমি চলে যাব। কোথায় যাবি? খালার প্রশ্নে থমকালো ইরাম, চোখ পিটপিট করে খানিকটা দ্বিধা নিয়ে শেষে উত্তর করলো, ঠিকানা তো একটা হবেই, তাই না? আমার আগের মেসটা খুব সম্ভবত এখনো খালি আছে। না থাকলেও সমস্যা নেই, রুমমেট মেয়েটা ভালো, ওর সাথে কয়েকটা দিন থাকা যাবে। তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে জীবন তো সবার জন্য ব্যবস্থাটাই করে এসেছিস, আর কত? ইরাম হাতের মতো শক্ত করে ফেললো, নিজের প্লেটের দিকে চেয়ে বলল, আর কারো কথা জানি না, কিন্তু আমি সত্যিই কারো ওপর বোঝা হতে ইচ্ছুক না খালামণি। তুমি আমাকে তোমার বাসায় একটা রাত থাকতে দিয়েছো, এর কৃতজ্ঞতা আমি কেমন করে মেটাবো জানি না। আমায় আর ঋণী করো না। যার আপন মানুষের দায়িত্ব এড়িয়ে গিয়েছে তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই। হ্যাঁ, যে অসহায় মেয়েটার প্রতি সকল দায়িত্ব স্বামী, ভাই, পরিবার সবাই এড়িয়ে গিয়েছে, সেই মেয়েটার প্রতি আমার কোনো দায়িত্ববোধ নেই। কিন্তু আমার ঘরের বউয়ের জন্য আছে। ইয়াক থুহ! দাঁতের নিচে এলাচে কামড় পড়ায় ঠিক ওই মুহূর্তে ঝটকা দিয়ে উঠল সাইবান। হাতের চামচটা তার মেঝেতে পড়ে ঝনঝন শব্দ তুলল। অথচ মুখের এলাচ আর তার মুখেই রয়ে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকালো নিজের মায়ের দিকে। কি বললে তুমি মম? হুম? মাই ফিউচার ডটার ইন ল। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট বাড়ি। স্মিত হেসে ছেলেকে ঠিক তার স্টাইলে জবাব দিলেন সামিয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা সবাই? এই পর্বটা কিন্তু এখানেই শেষ। পরবর্তী পর্ব নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথেই থেকো। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।